ওকে, তো এবার এই অবধি তো হয়ে গেল। এবার আমরা এই চার্টটা দেখবো যে প্রাইস, কোয়ান্টিটি ডিম্যান্ড, কোয়ান্টিটি সাপ্লাই, মার্কেট পজিশন অ্যান্ড এফেক্ট অন প্রাইস। তো যে জিনিসগুলো আমি লিখেছি সেই জিনিসগুলোর বেসিসেই এটাকে ইন্টারপ্রেট করতে হবে। তো আমি আলটিমেটলি প্রাইসটা কি লিখেছিলাম, প্রাইসটা আমি যেটা লিখেছিলাম প্রাইসগুলো ছিল 1000, 900, 800, 700 অ্যান্ড 600। 1000, 900, 800, 700, 600। কোয়ান্টিটি ডিম্যান্ডগুলো কী কী ছিল? 30, 40, 45, 55, 70। 30, 40, 45, 55, 70। কোয়ান্টিটি সাপ্লাইগুলো 56, 50, 45, 35, 20। 56, 50, 45, 35, 20। আচ্ছা, এই পজিশানে ফার্স্ট পজিশনটাতে ভাবো মার্কেটে ডিম্যান্ড আছে 30 ইউনিট আর সাপ্লাই আছে 56 ইউনিট। ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? সাপ্লাই। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা কি বলছি? এক্সেস সাপ্লাই। এক্সেস মানে অধিক, মানে বেশি। কোনটা বেশি আছে? সাপ্লাই বেশি আছে, তাই আমরা এই সিচুয়েশনটাকে কি বলছি? এক্সেস সাপ্লাই। এই সিচুয়েশানে কি হলো? এই সিচুয়েশানে মার্কেটে ডিম্যান্ড 40 আর সাপ্লাই 50, এখনও কি আছে? সাপ্লাইটাই বেশি আছে, তাহলে এটাও এক্সেস সাপ্লাই। এই সিচুয়েশানে কি? এই সিচুয়েশানে ডিম্যান্ড যা সাপ্লাই তাই, তাহলে এই সিচুয়েশানে আমার কিছু বলার নেই, ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল। বা এই সিচুয়েশানটাকে আমরা কি বলছি? এই সিচুয়েশানটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলছি, একদম ইকুইলিব্রিয়াম। আর এই সিচুয়েশানটাতে কি? মার্কেটে ডিম্যান্ড 55, সাপ্লাই 35, তাহলে ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? অবভিয়াসলি ডিম্যান্ড বেশি, তাহলে এই সিচুয়েশানটাকে আমরা কি বলবো? এক্সেস ডিম্যান্ড। ডিম্যান্ডটা যেহেতু বেশি, সো ইট ইজ কল্ড এক্সেস ডিম্যান্ড। এই সিচুয়েশানটাতেও ডিম্যান্ড 70, সাপ্লাই 20, তাহলে এক্সেস ডিম্যান্ড, ডিম্যান্ড বেশি। এইবার ধরো একটা আপেল সেলার, সে কি করে? সে প্রত্যেক দিন আপেল বিক্রি করে। সে আপেল বিক্রি করে, এবার সে যে আপেলগুলো বিক্রি করে, একটু জানলাটা বন্ধ করে দিই দাঁড়াও। সে যে আপেল সেল করে, তার কাছে 200 কিলো আপেল আছে। সে সকালবেলা আপেল নিয়ে এসছে। আপেল এমন একটা জিনিস, একদিনই হয়তো ভালো থাকবে বা 2-3 দিন ভালো থাকবে, তারপর কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো ওই দিন বাজারে এসছে 100 জন। এই 100 জনের মধ্যে কেউ 1 কিলো আপেল নেবে আর কেউ 2 কিলো নেবে। তো ধরলাম আমি 50 জন নিয়েছে হচ্ছে 1 কেজি আপেল, আর বাকি 50 জন নিয়েছে হচ্ছে 2 কিলো আপেল। তাহলে যারা 2 কিলো আপেল নিল, সেই 50 জনের মিলে কত হলো? 100 কিলো আপেল। আর যারা 1 কিলো করে আপেল নিল, তাদের 50 জনের মিলে কত হলো? 50 কিলো আপেল। তো টোটাল মার্কেটে কত কিলো আপেল সেল হলো? 150 কিলো। 150। এই 150 কিলো আপেলটা কি মার্কেটের ডিম্যান্ড না সাপ্লাই? ডিম্যান্ড। আর সাপ্লাই কত হয়েছে? ও তো 200 কিলো আপেল নিয়ে এসেছিল না মার্কেটে সেল করার জন্য, তাহলে সাপ্লাইটা কত ছিল? 200 কিলো। ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? সাপ্লাই। আচ্ছা,
তাহলে দুপুর অবধি ও দেখলো যে ওর 150 কিলো আপেল বিক্রি হয়েছে, এখনও 50 কিলো পড়ে আছে। ও জানে এই আপেলগুলো যদি কাল অবধি যায়, আমি কালকে আর এই আপেলগুলো বিক্রি করতে পারবো না, বা কালকে আমার আরও 200 কিলো সাপ্লাই আসবে। আজকে 150 কিলো বিক্রি হয়েছে মানে কালকেও তো নিশ্চয়ই 200 কিলো বিক্রি, মানে কালকের 200 কিলো আর আজকের 50 কিলো মিলে 250 কিলো নিশ্চয়ই কালকে একেবারে বিক্রি হয়ে যাবে না। তো ও দেখলো, বা আমি এটাই ধরে নিলাম যে আপেলগুলো কালকের মধ্যে খারাপ হয়ে যাবে। তো কালকের মধ্যে খারাপ হয়ে যাবে, তাহলে ও এখন কি ভাবছে? ও ভাবছে আজকের মধ্যেই আমাকে বাকি 50 কিলো আপেল সেল করতে হবে যে করে হোক। তাহলে আজকের মধ্যেই যদি বাকি 50 কিলো আপেল সেল করতে হয়, তাহলে ও কি করতে পারে? কি এমন করতে পারে যাতে আজকের মধ্যেই, আজকে দুপুর অলরেডি হয়ে গেছে, রাতের মধ্যে বাকি 50 কিলো আপেল সেল হয়ে যাবে। মার্কেটে 100 জনই আছে, 100 জনের বেশি আসবে না, অ্যান্ড তারা আর কিনতে চায় না, তারা 1 কিলো 2 কিলো করেই কিনছে, কোনোভাবেই 150 কিলোর বেশি আর বিক্রি হওয়ার না। তাহলে ও এমন কি করতে পারে যে ওই 50 কিলোও বিক্রি হবে, দুপুর অলরেডি হয়ে গেছে, সন্ধ্যের মধ্যে 50 কিলো বিক্রি হয়ে যাবে বা রাতের মধ্যে হয়ে যাবে। দাম কমিয়ে দেবে। অবশ্যই তাই করবে। হয়তো আপেল কিনছিল, কত আপেলের দাম আমি ঠিক জানি না, কত হয় আপেলের দাম জানো তোমরা? জানি 300 টাকা, 300 টাকা কেজি, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। তো এবার ও কি করতে পারে? ওই দামটা কমিয়ে দিতে পারে। দামটা কমিয়ে দিলে কি হবে? ও যদি দামটাকে এখন 300 টাকা কেজি থেকে ও এখন যদি 100 টাকা, এতটাও কমাবে না হয়তো, ধরো 150 টাকা কেজিই করে দিল, তাহলে আলটিমেটলি এইবার যারা 2 কিলো করে কিনছিল তারা হয়তো বলবে যে ঠিক আছে আর 1 কিলো বেশি দিয়ে দাও, 3 কিলো করে দাও। যারা 1 কিলো করে কিনছিল তারা হয়তো বললো আমাদের 1.5 কিলো করে দাও। অ্যান্ড আলটিমেটলি কিন্তু ওর ওই বাকি এক্সট্রা যে 50 কিলো ছিল সেটাও মার্কেট থেকে বিক্রি হয়ে যাবে। তাহলে যখন সাপ্লাইটা বেশি থাকলো, 200 কিলো সাপ্লাই আর 150 কিলোর ডিম্যান্ড, তখন আলটিমেটলি মার্কেটে কী ছিল? এক্সেস সাপ্লাই না এক্সেস ডিম্যান্ড? এক্সেস সাপ্লাই। এক্সেস সাপ্লাই হলে কি হলো? আমরা দেখলাম প্রাইসটা কমলো না বাড়লো? প্রাইসটা কি হলো? প্রাইসটা কমলো। প্রাইসটা ওকে কমাতে হলো, তাহলেই ওর বাকি 50 কিলো বিক্রি হবে, তাহলে প্রাইসটা কমলো। এইখানেও মার্কেটে এক্সেস সাপ্লাই আছে, তাহলে এইখানেও প্রাইসটা কমবে, হলো। আচ্ছা, এবার আরেকটা গল্প বলি, যেখানে ধরো ওই আপেল সেলারই 200 কিলো নিয়ে এসছে, ওকে, কিন্তু ওই দিন ওর কপাল খুব ভালো, ওই দিন কি, ওই দিন পুজো ছিল, একটা ফেস্টিভ্যাল ছিল, তো ওই দিন আপেলের খুব ডিম্যান্ড, সবাই ফলের জন্য, পুজোতে প্রসাদের জন্য আপেল কিনতে এসছে বাজারে। তো ওই দিন মার্কেটে 100 জন নেই, ওই দিন মার্কেটে 200 জন এসছে আপেল কেনার জন্য, আর ওই 200 জনের মধ্যে সবাই 2 কিলো করে আপেল কিনতে চায়। তাহলে মার্কেটে টোটাল ডিম্যান্ড কত কিলো আপেলের আছে? টোটাল ডিম্যান্ড আছে 400 কিলো আপেলের। এটা কি ডিম্যান্ড? আর ওর কাছে সাপ্লাই কতটা আছে? মাত্র 200 কিলো। তাহলে এবার ডিম্যান্ডটা বেশি, সাপ্লাইটা কম, এক্সেস ডিম্যান্ড হয়ে গেছে মার্কেটে। এবার ভাবো, ও তো অবশ্যই বলবে না যে, ও দেখছে 200 জন রেডি, পুরো 200 জন রেডি, 2 কিলো করে নেওয়ার জন্য রেডি। ও এখন কি করতে পারে? ও কি ওই একই দামে বেচে দেবে 200 জনকে? 200 জনকে তো বেচতেও পারবে না 2 কিলো করে, ও হয়তো প্রথম 100 জনকে বেচতে পারবে। 200 জন তো 2 কিলো করে নিতে পারবে না, প্রথম 100 জনই নিতে পারবে, কারণ প্রথম 100 জন 2 কিলো করে নিলেই 200 কিলো হয়ে যাচ্ছে। তাহলে ও কি আলটিমেটলি ওই প্রথম 100 জনকে ওই সেম রেটে, মানে 300 টাকা কেজি রেটেই কি বেচবে, নাকি দাম বাড়িয়ে বেচবে? দাম বাড়িয়ে দেবে। কেন দাম বাড়িয়ে বেচবে? কারণ ও জানে যে এখন যদি ওই 200 জনের মধ্যে থেকে দাম বাড়ানোর ফলে 30 জন যদি নাও নেয়, বাকি 170 জন রেডি আমার আপেল নেওয়ার জন্য, তাদেরকে নিতেই হবে, কারণ আজকে পুজো, আজকে ডিম্যান্ডটা অনেক বেশি। তো কিন্তু 300 টাকা থেকে দামটা হয়তো বাড়িয়ে 400 টাকা কেজি করে দেবে। যেই কারণেই তোমরা দেখতে পাও যে নর্মাল ফুল কিনতে গেলে 20 টাকায় ফুল পাওয়া যায় নর্মাল দিনে, কিন্তু পুজোর দিনে ফুল কিনতে গেলে 30 টাকা 40 টাকা হয়ে যায়। পুজোর দিনে ডাব কিনতে গেলে ডাবের দাম বেশি হয়ে যায়। পুজোর দিনে মানে ফলে হাত দেওয়া যায় না, ফল
মানে যে ফলগুলো নর্মাল ডেতে নর্মাল প্রাইস থাকে, অন্য দিন সেই প্রাইস মানে পুজোর দিনগুলোতে সেই প্রাইস অনেক বেশি থাকে। তারপরে অষ্টমীর দিন যে পদ্মের দাম অত বেশি হয়ে যায়। তারপরে সরস্বতী পুজোর দিন আমরা দেখতে পাই গোলাপ ফুলের দাম খুব বেড়ে যায়, যদিও তার মধ্যে কোনো কোরিলেশন আছে কি না আমি জানি না, কিন্তু হয় এই জিনিসগুলো। তো যেই দিনগুলোতে যে জিনিসের ডিম্যান্ড বেশি থাকে সেই দিনগুলোতে সেই পার্টিকুলার প্রোডাক্টটার প্রাইস কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। এবার কথা হচ্ছে কেন বাড়ানো হলো, তাহলে কোন সিচুয়েশানটা এটা, এক্সেস ডিম্যান্ড না এক্সেস সাপ্লাই? এখানে অবশ্যই ডিম্যান্ডটা বেশি সাপ্লাইটা কম, তাই হলো ডিম্যান্ড। তাহলে এক্সেস ডিম্যান্ডে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও দেখো এক্সেস ডিম্যান্ডই তো ছিল, ডিম্যান্ড ছিল 70, সাপ্লাই ছিল 20। কতটা এক্সেস ডিম্যান্ড ভাবো, 50 ইউনিট এক্সেস ডিম্যান্ড। তাহলে এখানে কি হবে, প্রাইসটা বাড়বে। এখানেও কি হবে, এখানেও তো এক্সেস ডিম্যান্ড 55, সাপ্লাই 35, তাহলে এখানেও কি হবে, প্রাইসটা বাড়বে। এইভাবে যখন এক্সেস সাপ্লাই থাকে তখন প্রাইসটা কমতে থাকে, আর যখন এক্সেস ডিম্যান্ড থাকে তখন প্রাইসটা বাড়তে থাকে। আর একটা পয়েন্টে এসে প্রাইসটা কি হয়ে যায়, ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়। বোঝা গেল প্রাইসটা আলটিমেটলি ইকুইলিব্রিয়ামে কীভাবে পৌঁছায়। হ্যাঁ, বলো, কারোর কোনো কোয়েশ্চেন আছে এটা থেকে? স্যার কোয়েশ্চেন নেই, কিন্তু স্যার কোয়েশ্চেন কিভাবে আসে স্যার পরীক্ষায়? ইকুইলিব্রিয়ামটা ডিটারমাইন করতে দিল, বা তোমাদেরকে স্টেবল ইকুইলিব্রিয়ামটা লিখতে দিল, স্টেবল ইকুইলিব্রিয়ামের ইন্টারপ্রিটেশন লিখতে দিল। ঠিক আছে, স্টেবল ইকুইলিব্রিয়াম এই রেসপেক্টে আমি এখনও করাবো, কিন্তু ওই টাইপের স্টেবল ইকুইলিব্রিয়াম লিখতে দিল, বা এই যে ইকুইলিব্রিয়ামটা ইন্টারপ্রেট করলাম এখানে, এই ইকুইলিব্রিয়ামটাই হয়তো এক্সপ্লেন করতে দিল, যে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাকে ডিটারমাইন করো। তখন তোমাকে এইগুলো সব এই ছক ঠক করে এইটা করে গ্রাফ ট্রাফ এঁকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। সেগুলো নোটে করা আছে, সেগুলো নিয়ে তোমাদের চিন্তা নেই, এখান থেকেও করতে পারো, আমি নোটটা পাঠিয়ে দেবো, নোটেও রয়েছে। এবার আমি জাস্ট এটাকে গ্রাফিক্যালি দেখতে চাইছি, এই জিনিসটাকে আমি এই যে এক্সেস সাপ্লাই আর এক্সেস ডিম্যান্ডের গল্পটা আমি যে ছক করে বললাম, এটাকে আমি গ্রাফিক্যালি একবার বলে দিই, তারপরে আমি দুটো অঙ্ক করিয়ে দেবো। এখানে এটার ফরম্যাটটা আমি মানিনি অ্যাকচুয়ালি, আমি নিজের মতো করিয়ে দিয়েছি, যাই হোক। তোমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ বানিয়ে রাখবে, ঠিক আছে? সেখানে তোমরা তোমাদের যে কোয়েশ্চেনগুলো, ধরো তুমি পারলে না, অন্য কেউ পেরেছে, বা অন্য কেউ পারেনি তুমি পেরেছো, সেইগুলো তোমরা শেয়ার করবে একে অপরের সাথে, সেটা তো তোমাদের আরও হেল্প হবে না? এভাবে চেষ্টা করবে করার। আমি জাস্ট ডিম্যান্ড আর সাপ্লাইয়ের ইন্টারাকশানটা ছোটো করে দেখাতে চাইছি। এই ওয়াই অ্যাক্সিসে আমি কোয়ান্টিটিটা, এক্স অ্যাক্সিসে আমি কোয়ান্টিটি ডিম্যান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই দুটোকেই নিচ্ছি, আর ওয়াই অ্যাক্সিসে আমি প্রাইসটাকে নিচ্ছি, ডিম্যান্ড কার্ভটাকে আমি ড্র করছি, আর সাপ্লাই কার্ভটাকে আমি ড্র করছি। ইন্টারপ্রিটেশনটা নোটসে করা আছে, লেখা আছে নোটসে অনেকটা, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি ওটা, ঠিক আছে? এখান থেকে বুঝে নাও, নাহলে নোটস থেকে বুঝতে পারবে না। এটা কি, এটা হচ্ছে আমাদের ডিম্যান্ড কার্ভ, আর এটা আমাদের সাপ্লাই কার্ভ। এই যে প্রাইসটা, অর্থাৎ এই প্রাইসটাকে আমরা বলছি হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইসকে পি স্টারও বলতে পারো। আর এই যে কোয়ান্টিটি বলতে এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেখানে ডিম্যান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ ইন্টারসেক্ট করলো, সেই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা, সেই পয়েন্ট বরাবর যদি আমি ওয়াই অ্যাক্সিসে চলে যাই, তাহলে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস।
আর সেই পয়েন্ট বরাবর যদি আমি এক্স অ্যাক্সিসে চলে আসি তাহলে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, যেটাকে আমরা কিউ স্টার বলতে পারি। বিষয় যেটা সেটা হচ্ছে যে ধরো প্রাইসটা বেড়ে গেল, প্রাইসটা বেড়ে পি স্টার থেকে পি ওয়ানে চলে এসছে, এখানে চলে এসছে। এইবার এই পি স্টার পয়েন্টের রেসপেক্টে ডিম্যান্ড কতটা আর সাপ্লাই কতটা। তাহলে আমি যদি পি স্টার পয়েন্ট বরাবর ডিম্যান্ড বের করতে চাই তাহলে এই পয়েন্ট থেকে আমাকে ডিম্যান্ড কার্ভ অবধি যেতে হবে, রাইট? অ্যান্ড সেই পয়েন্ট থেকে আবার আমাকে নিচে এক্স অ্যাক্সিস অবধি আসতে হবে। আসলে আমি যে পয়েন্টটা পাবো এটা হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড না কোয়ান্টিটি সাপ্লাই। অবশ্যই কোয়ান্টিটি ডিম্যান্ড, কারণ এটা আমি কোয়ান্টিটি ডিম্যান্ড মানে ডিম্যান্ড কার্ভ অবধি গিয়ে তারপর নিচে এসে পেয়েছি, তাহলে এটা কোয়ান্টিটি ডিম্যান্ড। এটাকে কিউ জিরোই লিখলাম। আর এই পয়েন্ট বরাবরই যদি আমি সাপ্লাই কার্ভ অবধি যাই, সাপ্লাই কার্ভ অবধি গিয়ে যদি আমি আবার নিচে এক্স অ্যাক্সিসে আসি তাহলে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাপ্লাই, কোয়ান্টিটি সাপ্লাই। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এই জায়গাটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, আমাকে জিজ্ঞেস করবে, যেখানে তুমি বুঝতে পারবে না সেখানে জিজ্ঞেস করবে। আমি জাস্ট কি করলাম, প্রাইসটা বেড়ে গেছে এটা ধরে নিলাম, প্রাইস বেড়েছে, প্রাইস বেড়ে কত হয়েছে, পি স্টার থেকে প্রাইস বেড়ে পি ওয়ান হয়ে গেছে। তাহলে প্রাইসটা যখন বাড়লো তখন সাপ্লাই কতটা হয়ে গেল, সাপ্লাই জাস্ট এই কিউ জিরো, সরি ডিম্যান্ডটা হচ্ছে এই কিউ জিরো, আর সাপ্লাইটা কত, এই সাপ্লাইটা হচ্ছে কিউ ওয়ান। জাস্ট কিচ্ছু করিনি, এই লাইনটাকে আমি প্রাইস বেড়ে যে পয়েন্টে গেছে সেই পয়েন্টটা বরাবর আমি একটা সোজা লাইন টেনেছি, যে লাইনটা এই ডিম্যান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ দুটোকেই ইন্টারসেক্ট করেছে। যেখানে ইন্টারসেক্ট করেছে সেই বরাবর নিচে একটা লাইন টেনে নিয়েছি, রাইট? ডিম্যান্ড কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করলো মানে এই যে পয়েন্ট এ, এই পয়েন্ট বরাবর নিচে যে লাইনটা টেনে নিলাম, তার ফলে যেটা পেলাম এটা হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড। আর সাপ্লাই কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করলো মানে এই যে পয়েন্ট বি, সেই বরাবর নিচে যে লাইনটা টেনে নিলাম, তার ফলে যে ডিম্যান্ড যে কোয়ান্টিটিটা পেলাম সেটা হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড, কিউএস বা কিউ ওয়ান। তাহলে এই ও কিউ জিরোটা কি, ও কিউ জিরো হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড। আর ও কিউ ওয়ানটা কি, ও কিউ ওয়ানটা হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড। হলো। এইবার বিষয়ে যেটা, এটা কখন হলো, যখন প্রাইসটা বাড়লো। এই সব কিছু কিন্তু শুরু হয়েছে প্রাইস বেড়ে যাওয়ার কারণে। তাহলে প্রাইস বেড়ে যাওয়ার কারণে কোয়ান্টিটি ডিম্যান্ড এখন কত হয়ে গেছে, ও কিউ জিরো মানে এতটা। আর কোয়ান্টিটি সাপ্লাই কতটা হয়ে গেছে, কোয়ান্টিটি সাপ্লাই হয়ে গেছে ও কিউ ওয়ান মানে পুরো এই ও থেকে কিউ ওয়ান অবধি এতটা। কোনটা বেশি, ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? ডিম্যান্ড হচ্ছে এই ও কিউ জিরো এখান থেকে এতটা, আর সাপ্লাই হচ্ছে ও থেকে কিউ ওয়ান অবধি এতটা। তাহলে অবশ্যই সাপ্লাই বেশি। আচ্ছা, মার্কেটে যখন এক্সেস সাপ্লাই হয় তখন আমরা একটু আগেই কি দেখলাম, এক্সেস সাপ্লাই হলে কি হয়, প্রাইস বাড়ে না কমে? আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এক্সেস সাপ্লাই হলে কি হচ্ছিল, এফেক্ট অন প্রাইস কি হচ্ছিল, প্রাইস কমছিল, তাই তো? তাহলে এইবার প্রাইসটা কমবে, এক্সেস সাপ্লাই যখন হয়েছে প্রাইসটা কমবে। প্রাইসটা কতক্ষণ কমবে, প্রাইসটা এই যে বেড়ে গেছিলো পি ওয়ান অবধি চলে গেছিলো, প্রাইসটা ততক্ষণ অবধি কমতে থাকবে যতক্ষণ অবধি প্রাইসটা আবার পি স্টার অবধি না আসছে। যখনই প্রাইসটা পি স্টারে চলে আসবে ব্যাস কমা বন্ধ হয়ে যাবে, কারণ তখন আর মার্কেটে এক্সেস সাপ্লাইও নেই, এক্সেস ডিম্যান্ডও নেই। এই অবধি বোঝা গেছে? বলো তাড়াতাড়ি। তাহলে প্রাইসটা যে কমলো, প্রাইসটা কমে কতই আসলো আবার, প্রাইস কামিং টু পি স্টার, প্রাইস আবার কিসে চলে এসেছে, পি স্টারে চলে এসেছে।
সিমিলারলি আমরা এখানে আরেকটা সিচুয়েশান যেটা দেখতে চাই, মানে দেখতে পারি, সেটা হচ্ছে সেম ওয়েতে আমি জাস্ট এখানে কোয়ান্টিটি ডিম্যান্ড আর কোয়ান্টিটি সাপ্লাইটাকে এক্স অ্যাক্সিসে নিচ্ছি, প্রাইসটাকে ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি, ডিম্যান্ড কার্ভটাকে আঁকছি, সাপ্লাই কার্ভটাকে আঁকছি। এবার আমি প্রাইসটাকে বাড়াবো না, প্রাইসটাকে কমিয়ে দেবো। প্রাইসটাকে কমিয়ে দেখবো যে ডিম্যান্ড সাপ্লাইটা কী হলো। প্রাইসটা ধরো পি স্টার, এটা ইকুইলিব্রিয়াম প্রাইস, এটা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিউ স্টার। প্রাইসটা এবার কমে গেল, তো প্রাইসটা কমে গিয়ে কত হলো, সাপোজ এটা হয়ে গেল পি জিরো। কোথায় পি জিরোটা? এখানে ধরো। এবার এর ফলে ডিম্যান্ড কতটা আর সাপ্লাই কতটা সেটা যদি জানতে হয় কি করব, ডিম্যান্ড আর সাপ্লাইটা আগে লিখে নিই। ডিম্যান্ড কতটা জানতে হলে কি করব, প্রথমে তারা সোজা লাইন টেনে নেব। এবার এই সোজা লাইনটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেইটা হচ্ছে, আর সোজা লাইনটা প্রথম কথা ডিম্যান্ড কার্ভকেও কাটবে, সাপ্লাই কার্ভকেও কাটবে। দেখো এই যে সোজা লাইনটা যে টেনেছি, সাপ্লাই কার্ভকেও কেটেছে, আবার ডিম্যান্ড কার্ভকেও কেটেছে। সাপ্লাই কার্ভকে যে পয়েন্টে কাটলো সেটা হচ্ছে আমার কোয়ান্টিটি সাপ্লাইড কিউএস, আর ডিম্যান্ড কার্ভকে যে পয়েন্টে কাটলো সেই বরাবর নিচে এক্স অ্যাক্সিসে আর একটা লাইন টেনে নেব, সেটা হচ্ছে কিউডি। তাহলে এই যে প্রাইসটা কমে গেল, এই প্রাইসটা কমে যাওয়ার ফলে এখন কোয়ান্টিটি, আগে কোয়ান্টিটি ডিম্যান্ড কোয়ান্টিটি সাপ্লাই দুটোই ছিল কিউ স্টারে এই পয়েন্টে, এখন সেটা কোথায় চলে এসছে, কোয়ান্টিটি সাপ্লাইটা হয়ে গেছে ও কিউএস, এটা হচ্ছে সাপ্লাই। আর ডিম্যান্ড কতটা হয়ে গেছে, ডিম্যান্ড হয়ে গেছে দেখো ও থেকে কিউডি অবধি, এই পয়েন্ট অবধি, এই যে কিউডি লিখেছি। ডিম্যান্ড কতটা হয়ে গেছে, ও কিউডি। কোনটা বেশি, ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? অবভিয়াসলি ডিম্যান্ড বেশি, ডিম্যান্ড ও কিউডি অবধি, এতটা হচ্ছে ডিম্যান্ড, আর সাপ্লাই মাত্র এইটুকু, এতটা এইটুকু মাত্র সাপ্লাই। আর ডিম্যান্ড কতটা, ডিম্যান্ড এই পুরোটা ও কিউডি অবধি। তাহলে ডিম্যান্ড বেশি সাপ্লাই কম, মার্কেটে কি তাহলে আছে, এক্সেস ডিম্যান্ড। আর এক্সেস ডিম্যান্ড থাকলে উপরের চার্ট থেকে আমরা কি দেখেছি, প্রাইস কি হয়, প্রাইস বেড়ে যায়, প্রাইস বেড়ে যাবে, প্রাইস বেড়ে কত হবে, পি স্টার অবধি যাবে। প্রাইস ততক্ষণ অবধি বাড়বে যতক্ষণ অবধি ইকুইলিব্রিয়াম প্রাইস পি স্টার অবধি না পৌঁছে যাচ্ছে। তাহলে এবার এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে মার্কেটে যদি, আচ্ছা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে একটুখানি গ্রাফটা অন্যরকমভাবে করা থাকতে পারে নোটে, ঠিক আছে? তো তোমরা সেটা যদি বুঝতে না পারো আমাকে বলো, আর না হলে এই গ্রাফটা যে করালাম এইভাবেও করে নিতে পারো, এখান থেকে দেখে নিয়েও এঁকে নিতে পারো। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে, আচ্ছা আমি এটাকে আরেকটু ফ্রেশ করে দিই যাতে তোমাদের আঁকতে সুবিধা হয় যদি এখান থেকে আঁকতে চাও। এটা হচ্ছে কিউ স্টার, এটা হচ্ছে কিউডি, আর এটা হচ্ছে কিউএস। হ্যাঁ ঠিক আছে। ডিম্যান্ড কার সাপ্লাই কার কমা আছে, প্রাইসটা কমলো, প্রাইসটা কমে যাওয়ার ফলে সাপ্লাইটা এখন হয়ে গেছে ও কিউএস, আর ডিম্যান্ডটা কতটা হয়ে গেছে ও কিউডি। এক্সেস ডিম্যান্ড এসেছে কারণ সাপ্লাই কম ডিম্যান্ড বেশি, ডিম্যান্ড ইজ গ্রেটার দ্যান সাপ্লাই, তার মানে এক্সেস ডিম্যান্ড, তার মানে প্রাইসটা আবার বাড়বে। প্রাইসটা কতক্ষণ বাড়বে, আপ টু পি স্টার, যতক্ষণ অবধি পি স্টারে না পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি প্রাইসটা বাড়তে থাকবে। আর একটা এখানে যে ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে প্রাইসটা যে কমলো, প্রাইসটা প্রথমে কত ছিল, প্রাইসটা কিন্তু প্রথমে পি স্টারই ছিল, মানে ইনিশিয়াল প্রাইসটা কিন্তু ইকুইলিব্রিয়ামেই ছিল, সেখান থেকে প্রাইসটা কমে কত এসেছে, প্রাইসটা কমে পি জিরোতে এসেছে, তার ফলে সাপ্লাইটা ওকিউএস হয়েছে আর ডিম্যান্ডটা ওকিউডি হয়ে গেছে। যাই হোক এটা হয়ে গেল। আচ্ছা যেটা এবার এখানে আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, যে প্রাইস বেড়ে যাক বা কমে যাক আলটিমেটলি কিন্তু পি স্টার পয়েন্টে ইকুইলিব্রিয়াম ফিরে আসছেই, মানে ইকুইলিব্রিয়াম প্রাইসটা কিন্তু এরকম হচ্ছে না যে প্রাইস কমে যাক বা বেড়ে যাক ওই পয়েন্টেই থেকে যাচ্ছে। মানে আমি যখন প্রাইসটাকে বাড়িয়ে পি ওয়ান করে দিলাম,
প্রাইসটাকে বাড়িয়ে যখন আমি পি স্টার থেকে P1 করে দিলাম, প্রাইসটা কি P1-এ সেটেল হয়ে গেল, P1-এ থেকে গেল, নাকি আবার কমে গিয়ে পি স্টারে চলে আসলো? প্রাইসটা কি পি স্টার থেকে P1-এ পি স্টারে চলে আসলো। আবার আমি যখন প্রাইসটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে যখন পি স্টার থেকে P0 করে দিলাম, প্রাইসটা কি থেমে গেল P0-তে, নাকি আবার বেড়ে গিয়ে পি স্টারে চলে আসলো? এই যে এখানে বললাম না যে প্রাইসটা বেড়ে যাবে, আর কতক্ষণ অবধি বাড়বে, যতক্ষণ অবধি পি স্টারে না আসছে। কারণ পি স্টারে আসার পরে আর কোনো এক্সেস ডিম্যান্ড থাকবে না, সেই কারণে তারপরে আর প্রাইস বাড়বে না। প্রাইসটা যে বাড়ছে, কেন বাড়ছে? কারণ মার্কেটে এক্সেস ডিম্যান্ড আছে। এক্সেস ডিম্যান্ড আছে মানে কি? ডিম্যান্ড ইজ গ্রেটার দ্যান সাপ্লাই। ডিম্যান্ড সাপ্লাইয়ের থেকে বেশি হলে প্রডিউসাররা বেশি দাম চার্জ করতে পারে, সেলাররা বেশি দাম চার্জ করতে পারে। সেলাররা বেশি দাম চার্জ করছে বলেই প্রাইস বাড়ছে। কিন্তু যখন পি স্টারে প্রাইস পৌঁছে যাবে, তখন তো ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল। তখন তো সাপ্লায়াররা আর বেশি প্রাইস চার্জ করলে কেউ কিনবে না, কারণ তখন ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল হয়ে গেছে। আর তখন ওরা বেশি প্রাইস চার্জ করবেও না, সেই কারণে তো তারপরে আর প্রাইস বাড়বে না। এবার আমার পয়েন্টটা হচ্ছে যে প্রাইসটা কমে যাক বা বেড়ে যাক, আলটিমেটলি ফিরে কোথায় আসছে? পি স্টারেই আসছে। তো এইবার যেটা বলতে চাইছিলাম, এখানে ছবিটা একটুখানি ছবিটাকে মুছা যাবে কিনা আমি জানি না। ইনসার্ট, ঠিক আছে, প্রবাবলি যাবে না। যাই হোক, আমার যেটা বলার বিষয়, আশা করি তোমাদের এই কনসেপ্টটা মনে আছে। আমি দেখি কোনো ফাঁকা স্লাইড পাই কিনা। আচ্ছা, ওই যে বলের কনসেপ্টটা বললাম, এইখানে যখন বলটা ছিল, আর একটা কনসেপ্ট কি ছিল? আর একটা কনসেপ্ট ছিল বলটা উপরে ছিল। এটা কি? এটা ছিল আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এটা কি ছিল? এটা ছিল স্টেবল ইকুইলিব্রিয়াম। এটা স্টেবল কেন ছিল? কারণ বলটাকে আমি যদি এইখানে উপরে নিয়ে গিয়ে এইখানে রেখে দেওয়ার চেষ্টা করি, বা এখান থেকে তুলে নিয়ে এখানে রেখে দেওয়ার চেষ্টা করি, কোনো জায়গায় বলটা থাকবে না। আলটিমেটলি বলটা এখানেই চলে আসবে, গড়িয়ে আবার এই নিচেই চলে আসবে। আর এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম কেন ছিল? এই পয়েন্টে তো এটা ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু কোনোভাবে যদি এটা পড়ে যায়, তাহলে এই ইকুইলিব্রিয়ামটা আর কোনো দিনই আগের অবস্থায় ফিরে যাবে না। এই কারণে এটাকে আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলছি। তো এবার যেটা বিষয়, সেটা হচ্ছে একটুখানি ভাবো, যদি আমাদের গল্পটার রেসপেক্টে ভাবতে চাই আমরা, যে P0টা কোনটা? P0টা হচ্ছে, বা পি স্টার যে ইকুইলিব্রিয়াম প্রাইস, সেটা হচ্ছে এই প্রাইসটা। প্রাইসটাকে আমি অন্য কোনো প্রাইসে যদি নিয়ে যেতে চাই, বাড়িয়ে বা কমিয়ে অন্য কোনো প্রাইসে যদি নিয়ে যেতে চাই, অর্থাৎ P1-এ বা P0-তে নিয়ে যেতে চাই, বাড়াই বা কমাই যাই করি, প্রাইসটাকে যদি অন্য কোনো প্রাইসে নিয়ে যেতে চাই, প্রাইসটাকে কি আমি সেই প্রাইসে রেখে দিতে পারছি, নাকি আলটিমেটলি প্রাইসটা আবার ঘুরে ফিরে এই পি স্টারেই চলে আসছে? তাহলে এই যে গল্পটা আমরা পড়লাম, মানে এই যে ডিম্যান্ড সাপ্লাইয়ের যে ইকুইলিব্রিয়ামটা, সেই ইকুইলিব্রিয়ামটা স্টেবল না আনস্টেবল? স্টেবল। এটাই আমার এখানে বলার ছিল। এবার তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম কোনটা হয়? আনস্টেবল ইকুইলিব্রিয়ামের এক্সাম্পলও রয়েছে, সেটা আমি এই পিপিটিটাতে দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিও একটুখানি। যদি নেগেটিভলি স্লোপড সাপ্লাই কার্ভ হয়, ঠিক আছে, নেগেটিভলি স্লোপড সাপ্লাই কার্ভ মানে কি? আমরা তো জানি যে সাপ্লাই কার্ভ কীরকম দেখতে হয়। সাপ্লাই কার্ভ পজিটিভলি স্লোপড হয়। সাপ্লাই কার্ভ পজিটিভলি স্লোপড হয় মানে কি? মানে হয়, যদি এইটা হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড, এটা হচ্ছে এই কোয়ান্টিটি সাপ্লাই, আর এটা হচ্ছে প্রাইস। প্রাইস বাড়লে আমরা জানি সাপ্লাই বাড়ে, এটার মানেই হচ্ছে, আর প্রাইস কমলে আর সাপ্লাই কমে।
এটার মানেই হচ্ছে সাপ্লাই কার্ভটা পজিটিভলি স্লোপড হয়। কোনো কারণে যদি প্রাইস বাড়লে সাপ্লাই কমে যায় আর প্রাইস কমলে সাপ্লাই বেড়ে যায়, তার মানে কি গল্পটা সেই ডিম্যান্ড কার্ভের মতোই হয়ে গেল। প্রাইস বাড়লে কমছে, প্রাইস কমলে বাড়ছে, তখন কিন্তু সাপ্লাই কার্ভটা স্লোপ আর পজিটিভ হবে না, এটা আর হবে না, তখন সাপ্লাই কার্ভটা স্লোপ নেগেটিভ হয়ে যাবে। এই রকম সিচুয়েশানে কিন্তু আমরা দেখতে পাবো যে আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়, অর্থাৎ ইকুইলিব্রিয়াম থেকে ইকোনমি একবার সরে গেলে সেটা আর রিকভার হয় না, সেই পয়েন্টে ইকুইলিব্রিয়াম আর ফিরে আসে না। তো নেগেটিভলি স্লোপড সাপ্লাই কার্ভের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আর একটা যে এক্সাম্পল হয় সেটা হচ্ছে পজিটিভলি স্লোপড ডিম্যান্ড কার্ভ। ডিম্যান্ড কার্ভ সাধারণত কীরকম হয়? নেগেটিভলি স্লোপড। কোনো কারণে যদি ডিম্যান্ড কার্ভটা পজিটিভলি স্লোপড হয়ে যায়, যেটা গ্রিফেন গুডসের ক্ষেত্রে দেখা যায় যে ডিম্যান্ড কার্ভটা পজিটিভলি স্লোপড, অর্থাৎ প্রাইস বাড়লেও ডিম্যান্ড বাড়তে থাকে আর প্রাইস কমলে ডিম্যান্ড কমতে থাকে। এই রকম সিচুয়েশান যদি চলে আসে, ডিম্যান্ড কার্ভটা যদি পজিটিভলি স্লোপড হয়, সেটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়ে যায়। তখন সেই ইকুইলিব্রিয়ামটা থেকে একবার সরে গেলে আর কোনো দিন ফিরে আসে না। কেন আসে না, এটা ডিপ ডাউন ইন্টারপ্রিটেশন আমি প্রবাবলি নেক্সট ক্লাসে করাবো। আজকে আমি জাস্ট আর একটা টপিক বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি বললাম সেটা হচ্ছে যেটা ধরো এটাকে মুছে দিই, এটা এখন হচ্ছে না, এটা পরে দেখছি, এই ইয়েতে হচ্ছে না, এটা কেটে দিই। আচ্ছা, ডিম্যান্ড ফাংশনকে আমরা কিভাবে লিখি? আশা করি সবার পরিষ্কার হয়েছে ডিম্যান্ড ফাংশন এতদিন কি করে লিখতে হয়। আজকে ক্লাসের ফার্স্টেও বলেছি, ডিম্যান্ড ফাংশনকে লেখা হয় কোয়ান্টিটি ডিম্যান্ড ইকুয়ালস টু এ মাইনাস বি পি। এখানে কিউডিটা কি? কিউডিটা হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড। পিটা কি? পিটা হচ্ছে প্রাইস। প্রাইসটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কোয়ান্টিটি ডিম্যান্ডটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। জীবনে যেন এই জিনিসগুলো না ভোলার চেষ্টা করো, তাহলে খুব উপকার হবে। এ আর বিটা কি? এ আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট। সাপ্লাই ফাংশনটাকে কিভাবে লেখা যায়? সাপ্লাই ফাংশনটাকেও সেম ওয়েতেই লেখা যায়, খালি মাঝখানে প্লাস থাকবে, এ মাইনাস বিপি থাকবে না, এ প্লাস বিপি থাকবে। কোয়ান্টিটি, আচ্ছা এটা কিউ ডি লেখা যাবে না, এটা কিউ এস লিখতে হবে, কারণ কোয়ান্টিটি সাপ্লাই। কিউ এসটা কি? কোয়ান্টিটি সাপ্লাইড। পিটা কি? প্রাইস। আর এ আর বিটা কি? কনস্ট্যান্ট। এবার যেহেতু ডিম্যান্ড ফাংশানে এ আর বি ইউজ করেছি, সাপ্লাই ফাংশানে এ আর বিটা ইউজ করবো না, সাপ্লাই ফাংশানে সি আর ডি ইউজ করলাম, কিন্তু বিষয়টা সেমই, কনস্ট্যান্টই, কিন্তু এ আর বিও কনস্ট্যান্ট, সি আর ডিও কনস্ট্যান্ট, কিন্তু ভ্যালুটা আলাদা হতে পারে। ধরো এ আর বি হচ্ছে 2 আর 5, সি আর ডি হয়তো 3 আর 6 বা 3 আর 9, এরকম। এবার যেটা বলার জন্য ইন্টারপ্রিটেশনটা আনা, সেটা হচ্ছে তোমাকে যদি আমি এখন একটা গ্রাফ দিয়ে দিই, একটা ডিম্যান্ড কার্ভ এঁকে দিই আর একটা সাপ্লাই কার্ভ এঁকে দিই, তুমি ইকুইলিব্রিয়াম প্রাইসটা বলতে পারবে আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা বলতে পারবে? তো কি করে বলবে? যেখানে ডিম্যান্ড আর সাপ্লাই কার্ভটা ইন্টারসেক্ট করেছে সেই বরাবর একটা সোজা লাইন টেনে নেব ওয়াই অ্যাক্সিসে, যে পয়েন্টটা পাবো সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস বা পি স্টার, আর সেই বরাবর একটা সোজা লাইন এক্স অ্যাক্সিসে টেনে নেব, যে পয়েন্টটা পাবো সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বা কিউ স্টার। হলো? আশা করি এটাতে কারোর কোনো ডাউট নেই কীভাবে এটা করতে হবে। কিন্তু তোমাকে যদি এটা না দিয়ে, তোমাকে যদি আমি একটা ডিম্যান্ড ফাংশন আর একটা সাপ্লাই ফাংশন দিয়ে দিই, ধরো ডিম্যান্ড ফাংশনটা দিয়েছি কিউডি ইকুয়ালস টু 10 প্লাস 2p, আর সাপ্লাই ফাংশনটাকে দিয়েছি হচ্ছে, আচ্ছা ডিম্যান্ড ফাংশনটা পজিটিভ দিয়ে দিয়েছি, সাপ্লাই ফাংশনটাকে দিয়েছি হচ্ছে সাপোজ 5 প্লাস 3p, দিয়ে তোমাকে বললাম যে ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম প্রাইস and equilibrium quantity.
আচ্ছা, একটুখানি উপরের দিকে যদি যাই, রয়েছে তো তোমরা ক্লাসে নাকি? কেমন কথা শোনা যাচ্ছে তো নাকি যাচ্ছে না? যাচ্ছে। এই যে পয়েন্টে আমরা ইকুইলিব্রিয়ামটা দেখেছিলাম, কোন পয়েন্টে হয়েছিল? এই যখন ডিম্যান্ডও 45, সাপ্লাইও 45 হয়ে গেছিলো। আশা করি এই জায়গাটা মনে আছে। প্রাইসটা 800 ছিল, ডিম্যান্ডটা 45 আর সাপ্লাইটা যখন 45 হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে ইকুইলিব্রিয়ামটা পেয়েছিলাম। মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম এসেছিল যখন ডিম্যান্ডটাও 45 আর সাপ্লাইটাও 45 হয়েছিল। তাহলে ইকুইলিব্রিয়াম যখন হয় তখন ডিম্যান্ড আর সাপ্লাই কি হয়? ইকুয়াল হয় নাকি আলাদা আলাদা হয়? এখান থেকেও দেখতে পারো ইকুইলিব্রিয়াম যখন হলো মানে এই পয়েন্টে দেখো ডিম্যান্ডও যা 45, সাপ্লাইও তাই 45, তাহলে ইকুইলিব্রিয়াম যখন হয় তখন ডিম্যান্ড আর সাপ্লাই কি হয়? আলাদা আলাদা হয় না একই হয়? একই হয়। একই হয়। তাহলে আমরা সেটা গ্রাফেও দেখতে পারি। গ্রাফেও দেখো ডিম্যান্ড আর সাপ্লাই যে জায়গাটায় একসাথে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটাই তো ইকুইলিব্রিয়াম। এইটা এটা সাপ্লাই আর এটা ডিম্যান্ড, এই পয়েন্টটাই তো ইকুইলিব্রিয়াম। তো এই পয়েন্টে ডিম্যান্ডের যা ভ্যালু সাপ্লাইয়েরও তো তাই ভ্যালু, সেই কারণ দুটো তো একই পয়েন্ট, এটা তো একটাই পয়েন্টকে দুজন শেয়ার করছে। বোঝা গেল? তো মোট কথা আমি যেটা বলতে চাইছি, আমরা আগের গল্পটা দিয়ে যেটা দেখেছি যে ইকুইলিব্রিয়াম কোথায় হয়েছিল? যখন ডিম্যান্ড আর সাপ্লাই দুটোই ইকুয়াল ছিল, এবং কতর ইকুয়াল ছিল? 45-এর ইকুয়াল ছিল আগের গল্পটায়। জাস্ট সেই গল্পটা টানার জন্যই আর কি, এটাই ইকুইলিব্রিয়াম ছিল। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? ইকুইলিব্রিয়ামে ডিম্যান্ড আর সাপ্লাই না ইকুয়াল হয়, ডিম্যান্ডও যা হয় সাপ্লাইও তাই হয়। সেইটাকেই যদি কাজে লাগাই, সেই লজিকটাকেই যদি কাজে লাগাই যে অ্যাট ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ডিম্যান্ড ইকুয়ালস টু কোয়ান্টিটি সাপ্লাই, যা ডিম্যান্ড ততটাই সাপ্লাই, সেটাই ইকুইলিব্রিয়াম। সেটাই প্রেজেন্টেশনেও দেখানো হয়েছিল ফার্স্টে। এই যে গল্পটা, যা ডিম্যান্ড তাই সাপ্লাই, 3 ব্যাগের ডিম্যান্ড আছে 3 জন কনজিউমারের, আর 3 ব্যাগই সাপ্লাই ছিল, যা ডিম্যান্ড তাই সাপ্লাই, সেটাই ইকুইলিব্রিয়াম। এইবার তাহলে এই গল্প থেকে আমরা দেখতে পাচ্ছি কিউটি ইকুয়ালস টু কিউএস ইকুইলিব্রিয়াম পয়েন্টে, যেখানে ইকুইলিব্রিয়াম সেখানে কিউটি মানে কোয়ান্টিটি ডিম্যান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই ইকুয়াল। এবার কোয়ান্টিটি ডিম্যান্ড কি দেওয়া আছে কোয়েশ্চেনে? 10 - 2p। তাহলে কোয়ান্টিটি ডিম্যান্ডের জায়গায় আমি 10 - 2p লিখতে পারি, আর কোয়ান্টিটি সাপ্লাইয়ের জায়গায় কি লিখতে পারি? 5 + 3p। আচ্ছা হলো। এবার এটা একটা বাচ্চাদের অঙ্ক হয়ে যাবে, আমাকে যদি সলভ করতে হয় সেটা খুব দুঃখের ব্যাপার। 3p-টাকে আমি যদি এ পাশে নিয়ে আসি, -2p - 3p হয়ে গেল -5p, আর 10টাকে এ পাশে নিয়ে আসলে 5 - 10 কত হয়ে গেল? -5। মাইনাসে মাইনাসে কেটে যাবে, p ইকুয়ালস টু কত হবে? 1। এটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস। এবার কথা হচ্ছে কোয়েশ্চেনে তো খালি ইকুইলিব্রিয়াম প্রাইস চাইনি, কোয়েশ্চেনে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও চেয়েছে। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও বলো। কি করে বলবো? যে কোনো একটা ইকুয়েশান, যে কোনো একটা ইকুয়েশানে পি এর জায়গায় 1টা বসিয়ে দাও, 1 নম্বরে বসাও বা 2 নম্বরে বসাও। আমি যদি 1 নম্বরে বসাই কত হবে দেখো? কোয়ান্টিটি ডিম্যান্ড ইকুয়ালস টু 10 - 2 × 1 মানে 8। 2 নম্বরে বসাও, দেখো সেমই হবে। কেন সেম হলো? কারণ ইকুইলিব্রিয়ামে তো কোয়ান্টিটি ডিম্যান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই ইকুয়াল হয় 45-45, সেটাই তো ইকুইলিব্রিয়াম, সেই কারণে সেমই আসছে দুটোতে। তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি পেলাম? এখান থেকে কি লিখতে পারি এরপরে? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ইকুয়ালস টু 8। এবার আরেক ধাপ এগিয়ে কি করতে পারো? একটা গ্রাফ আঁকো সুন্দর করে। গ্রাফটাতে এখানে ডিম্যান্ড আর সাপ্লাই লেখো, এখানে প্রাইস লেখো ওয়াই অ্যাক্সিসে, দুটো ডিম্যান্ড কার্ভ আর একটা ডিম্যান্ড কার্ভ আর একটা সাপ্লাই কার্ভ আঁকো ইচ্ছে মতো। তারপরে এই যে পয়েন্টটা, এটাই তো ইকুইলিব্রিয়াম
প্রাইস মানে পি স্টার, এই পয়েন্টটা কত বেরিয়েছে, এই প্রাইসটা 1 বেরিয়েছে, তাহলে এখানে 1 লিখে দাও। আর এই পয়েন্টটা কি, এই পয়েন্টটাই তো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি মানে কিউ স্টার, কত বেরিয়েছে 8, তাহলে এখানে 8 লিখে দাও। ব্যাস তোমার কাজ শেষ, মানে এই অবধি করে দিতে পারলে ব্যাস, আর কিছু লাগবে না। তারপরে বলো, এই অবধি কারোর কোনো ডাউট আছে? না। সবার ক্লিয়ার হয়েছে এই অবধি? তোমাদের কি কলেজে এই অবধি হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে নাকি? কলেজে তো এক একটা স্যার এক একটা চ্যাপ্টার করাচ্ছে, আর এখন তো ছুটি, মার্কেট করাচ্ছিল। আর একটা স্যার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই স্টার্ট করেছিল। এইগুলো কি করিয়েছে? এখনো